কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি চারটে চারদিকে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পরিবর্তন না হলেও সময়সূচির কিছু পরিবর্তন হচ্ছে। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি পরিবর্তন হচ্ছে, কি জানা যাচ্ছে? শুভঙ্কর, শুনতে পাওয়া যাচ্ছে? শুভঙ্কর, ঠিক কি পরিবর্তন আনা হচ্ছে, কি জানতে পারছো? দেখো, জানিয়ে রাখি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার, শুধু উচ্চ মাধ্যমিক না, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং মাধ্যমিক বোর্ডের তরফ থেকে আর কিছুক্ষণের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে, যেটি আমরা জানতে পারছি যে এবছর যে মাধ্যমিক পরীক্ষা, যেটি 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটি 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, মাধ্যমিক পরীক্ষা সকাল 11টা 45 থেকে দুপুর 3টে পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেলা 12টা থেকে দুপুর 3টে 15 পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষার সময়, উভয় পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে এবং দুটি পরীক্ষাই 9টা 45 থেকে শুরু হবে, সকাল 9টা 45 থেকে, এবং বেলা 1টা পর্যন্ত চলবে বলে কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকেও কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে আমরা জানতে পারছি। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, দিনের কোনো পরিবর্তন না হলেও সময়সূচির পরিবর্তন হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সময়সূচি পরিবর্তনের কথা আজ জানিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। আজ 47তম বইমেলার উদ্বোধন, সেখানে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সেখানে। চলো। আপনাদের জানিয়ে রাখি, আজকেই কলকাতা বইমেলা, 47তম কলকাতা বইমেলার উদ্বোধন হচ্ছে আজ। যে বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন। 19শে জানুয়ারি ব্রিটেন দিবস পালিত হবে কলকাতা বইমেলায়। 20শে জানুয়ারি পালিত হবে বাংলাদেশ দিবস। 21শে জানুয়ারি পালিত হবে বইমেলাতে শিশু দিবস। আমরা কথা বলবো এই বইমেলার 47তম কলকাতা বইমেলার আজকে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, 47তম কলকাতা বইমেলা কিভাবে সেজে উঠছে? মুখ্যমন্ত্রী ইতিমধ্যে উদ্বোধন করেছেন,
এখনো পর্যন্ত কটি স্টল এসেছে কি জানতে পারছো উদ্যোক্তাদের পক্ষ থেকে? দেখো, 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজকে শুভ উদ্বোধন এবং 18 তারিখ থেকে আগামী 31 তারিখ পর্যন্ত সেন্ট্রাল পার্কের বুকে এই আন্তর্জাতিক পুস্তক মেলা অনুষ্ঠিত হবে এবং যাকে ঘিরে কলকাতা কেন বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসে উপস্থিত হন এবং এবছর এই কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার ফোকাল থিম কান্ট্রি কিন্তু ইউকে। সেক্ষেত্রে আজকে এই যে আনুষ্ঠানিক উদ্বোধন সেখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমেই বইমেলায় এসে প্রথমে তিনি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে স্টল সেগুলি ঘুরে দেখেন, সেগুলো উদ্বোধন করেন। তারপর একাধিক প্রকাশনার স্টলে যান এবং তিনি বিভিন্ন বই ছুটে দেখেন, সেরকম ছবিও আমরা দেখতে পেয়েছি। এবং এর পাশাপাশি পুরো মেলা জুড়ে বই প্রেমীদের সঙ্গে কিন্তু তিনি কথা বলেন, বিভিন্ন লোকশিল্পীদের সঙ্গে তিনি কথা বলেন, ঢাকের তালে তিনি মেতে ওঠেন, সেই ছবি দেখা গেছে বইমেলায় বাঙালে তাকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে এসবিআই অডিটোরিয়ামের দিকে তিনি অগ্রসর হচ্ছেন। সেক্ষেত্রে এই বইমেলায় এবছর প্রায় 1000টির কাছাকাছি স্টল তৈরি করা হয়েছে, কারণ প্রচুর ছোট বড় বহু প্রকাশনা নতুন নতুন আছেন যাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই 1 নম্বর গেট থেকে 9 নম্বর গেট পর্যন্ত পুরোটাই বইয়ে মোড়া এই কলকাতা বইমেলা বলা যায়। এর পাশাপাশি বিভিন্ন স্টল যেগুলো বড় বড় প্রকাশনা অর্থাৎ আনন্দ ডেজ, পত্রভারতীর মতন যে স্টলগুলি সেগুলোতে কিন্তু মানুষের ভিড় এখনই চোখে পড়ার মতন এবং আজকে বেলা 12টা থেকে গেট খুলে দেওয়া হচ্ছে। তারপর থেকে মানুষজনের ভিড়ে ফেটে পড়ছে বলা যায়, কারণ আজকে প্রথম দিন অনেকে চেষ্টা করেছেন যে প্রথম দিনে এই বইমেলা ঘুরে দেখার, যাতে আগামী দিনের ভিড়গুলোকে এড়ানো সম্ভব হয়, কিন্তু সেই ভিড়ও কিন্তু চোখে পড়ার মতন। আবহাওয়া বাদ সাধলে পরেও এই বইমেলাকে ঘিরে মানুষের উন্মাদনা সারা বছর ধরে থাকে এবং আজকে সেই শুভ দিন যেখানে কলকাতায় বই প্রেমীদের কাছে তাদের প্রিয় বইমেলার দরজা খুলে গেছে এবং প্রত্যেক দিন বেলা 12টা থেকে রাতের 8টা পর্যন্ত বইমেলার প্রাঙ্গণ সেন্ট্রাল পার্কে খোলা থাকবে এবং এই বইমেলাকে ঘিরে মানুষের যে উন্মাদনা তা বজায় রাখতে একাধিক অনুষ্ঠান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড, যেখানে বাংলাদেশ দিবস পালিত হবে শিশু দিবস পালন, সঙ্গে সঙ্গে লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন হবে আরো 2-3 দিন বাদে এবং সেখানে বহু গুণী মানুষের সমাগম হবে, যেই সমাহার দেখতে বহু মানুষ কিন্তু কলকাতা বইমেলায় উপস্থিত হন এবং এই লিটারেচার ফেস্টিভ্যালে একাধিক বিষয় নিয়ে নানা রকম আলোচনা সভা থাকে, তাদের মানুষজন অংশগ্রহণ করেন এবং দেখা যায় যে কলকাতার সেই বইপ্রেমী মানুষদের যারা এই অনুষ্ঠানটির জন্য মুখিয়ে থাকেন কলকাতা বইমেলার জন্য। বইয়ের পাশাপাশি বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকবে কলকাতা বইমেলায়, একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এসবিআই অডিটোরিয়ামে এবং পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে এবছর সবথেকে বেশি যে বিষয়ের উপর নজর দেওয়া হয়েছে সেটি হলো নেটওয়ার্কিং ব্যবস্থা, কারণ অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গত বছর যে সমস্যাগুলো দেখা গেছিল সেগুলোকে এবছর সমাধান করার চেষ্টা করা হয়েছে এবং ইতিমধ্যেই বলাই যায় যে বই প্রেমীরা কিন্তু বই কিনতে বেরিয়ে পড়েছেন এবং আজকে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসবিআই অডিটোরিয়ামের দিকে অগ্রসর হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব শুরু হবে। শাশ্বতী, যেটা জানতে চাইবো প্রত্যেকবারই বইমেলার থেকে যাতে বইমেলায় পৌঁছতে যাতে কোনো সমস্যা না হয়, একাধিক গন্তব্য থেকে বইমেলা অভিমুখে স্পেশাল বাস চালানোর বন্দোবস্ত করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার সেই বিষয়ে কোনো পদক্ষেপ জানতে পারা যাচ্ছে? Minister of West Bengal Mamata Banerjee in the presence of His Excellency British High Commissioner to India Mr. Alex Ellis CMG. We also have Miss Alison শাশ্বতী, Perez, তুমি আমাদের সঙ্গে থাকো। Srimati Bani Boshu, eminent author of Bengal, along with other authors, dignitaries and honorable ministers of our state. We welcome them. আইএসএফ কে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি নওশাদ সিদ্দিকী, সরাসরি চলে যাব সেখানে। দম্ভকে চূর্ণ করতে পেরেছি, এটা আমাদের জন্য বড় জিনিস। অবশ্যই সাথে বলে রাখি, বিচারপতি যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কোনো প্রকারই নির্দেশনার কোর্টের গাইডলাইনের বাইরে আমরা যাব না, বা সন্ধ্যার সময় প্রেস কনফারেন্স করে কোনো বিচারপতি সম্পর্কে কোনো যেটা আশা ছিল
সেক্ষেত্রে আমাদের সংখ্যা কমাতে হচ্ছে, স্টেজ যে যত বড় করতে চেয়েছিলাম অবশ্যই কমাতে হচ্ছে, কিন্তু দিনের শেষে আইন বিচার ব্যবস্থা ওদের হিংসা ওদের দম্ভকে আমরা চূর্ণ করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের কাছে বড় কথা। বলেছিলাম 5 টাকার পেনের খোঁচার অনেক জ্বালা বেশি, সেটাই আমরা দেখিয়ে দিয়েছি। গত বছর একটা এই ঘটনাতে অ্যারেস্ট হয়েছিলেন আপনি এবং আপনাদের বিরুদ্ধে নানান ধারায় মামলা রুজু করা হয়েছিল। এই বছরও রাজ্য ওই একই কথা তুলে ধরেছে, কি বলবেন? যদি ওই ভায়োলেন্সকে দেখাতে চাই, ভায়োলেন্স কাদের জন্য হয়েছে? প্রশাসনের জন্য। আমাদের নিরস্ত্র আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে লাঠিচার্জ করে সেখানে কাঁদুনি গ্যাস দিয়ে আমাদেরকে মারধর করা হয়েছিল, আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপরেও যদি আমাদের নামে অ্যালিগেশন দেয় তাহলে তো আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলায় আর কোনো প্রোগ্রাম করতে দেওয়া অনুচিত হবে। কারণ 21শে জুলাই 1993 কি হয়েছিল আমরা সকলেই জানি, তারা কিভাবে করতে পারছে? যদিও গত বছরের একটা কেসের চার্জশিট দিয়েছে, এখন একটা কেসের চার্জশিট দিতে পারলো না। 1 বছর হয়ে গেল। যদি আমি পার্টিকুলার আমার কথা বলছি, যদি আমি এই কাজের কোনো রকম যুক্ত থাকি তাহলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছে না কেন, বা এখনো কনভিক্ট করতে পারলো না কেন? 1 বছর গড়িয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে পরিকল্পিতভাবে আমাদের উপরে পুলিশকে দিয়ে কিছু মানুষকে দিয়ে হামলা চালানো হয়েছিল। প্রত্যেক দিন তো মুখ্যমন্ত্রী তার দলের যে দুর্নীতি চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে তার বিরুদ্ধে বলছি, ওই দিনকেও বলবো। তবে একটা কথা আজকে বলতে চাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, আইএসএফকে যত ঘাটাবেন মুখ্যমন্ত্রী বা তৃণমূলের জন্য তত ক্ষতি হবে। গ্রামের গঞ্জের মানুষ দেখছে, তাদের অধিকারের হয়ে আইএসএফ কথা বলছে। এই অধিকারের কথা বলতে গেলেই আইএসএফকে বিভিন্নভাবে প্রশাসনকে দিয়ে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এটা জবাব গ্রামের মানুষই দেবে। দেখুন, সংখ্যার থেকে বড় কথা হচ্ছে অক্ষরে অক্ষরে পালন করব। এই শাসকের যে অহংকার, যে দম্ভ। আগামী 22শে জানুয়ারি রামলালার প্রতিষ্ঠা দিবস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রামলালার প্রতিষ্ঠা করবেন সেই দিনটিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আমরা জানতে পারছি 22শে জানুয়ারি আগামী সোমবার দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করা হলো। 22শে জানুয়ারি অর্ধ দিবস ছুটি থাকবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষেই এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটি 22শে জানুয়ারি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হলো। ওই দিন দুপুর 2:30 পর্যন্ত হবে দপ্তরের কাজ, এমনটাই জানতে পারা যাচ্ছে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রীতি মিছিল। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন যেদিন, সেই দিনই 22শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছিলেন, কিন্তু সেই মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আবেদন জানান কলকাতা হাইকোর্টে। আজকে সেই মামলা শুনানি ছিল। শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনাদের জানিয়ে রাখি, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই মামলার প্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে বিচারপতি ঠিক কি জানিয়েছেন? দেখো অঙ্কুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এবং যে মামলায় তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন যে 22শে জানুয়ারি রাম মন্দির সূচনার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী যে সম্প্রীতি যাত্রার যে আয়োজন করেছিলেন, অর্থাৎ যে ডাক দিয়েছেন, সেই যাত্রা পিছিয়ে দেওয়া হোক এবং অন্য কোনো দিন দেওয়া হোক। পাশাপাশি সেই দিন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে এমনটা আশঙ্কা করে তিনি আদালতের কাছে প্রস্তাব রেখেছিলেন যে সেদিনকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক রাজ্য জুড়ে।
এই দুটি আবেদনই কিন্তু খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তবে সম্প্রীতি যাত্রার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে প্রশাসন এবং পুলিশের অনুমোদন সাপেক্ষেই কিন্তু এই মিছিল করা যাবে এবং এই মিছিলের রুট কোন দিক দিয়ে হবে তা কিন্তু উল্লেখ থাকতে হবে আবেদনকারীর আবেদনে, এবং পাশাপাশি পুলিশের বা প্রশাসনের তরফ থেকে যে অনুমোদন দেওয়া হবে সেখানেও কিন্তু উল্লেখ থাকতে হবে। এই মিছিল করার সময় যদি কোনো অবস্থার কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে তার জন্য সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলি সম্পূর্ণভাবে দায়ী থাকবে। এক্ষেত্রে রামনবমী রাম মন্দির সূচনার দিন যদি রামের মিছিলও যদি কোথাও বেরোয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেইভাবে তারা সেই রাজনৈতিক দল দায়ী থাকবে বলে পরিষ্কারভাবে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। এছাড়া যে ব্লক লেভেলে জেলাগুলির ব্লক লেভেল, কলকাতা ছাড়াও জেলাগুলির ব্লক লেভেলে যে এই সম্প্রীতি যাত্রার ডাক দেওয়া হয়েছে সেই ব্লক লেভেলের অনুমোদনও কিন্তু জেলা প্রশাসন অর্থাৎ জেলা শাসকের অনুমোদন সাপেক্ষে হবে এবং সেখানেও কিন্তু কোন কোন রুট দিয়ে যাবে তা কিন্তু উল্লেখ থাকতে হবে। এবং রাম মন্দির সূচনাকে কেন্দ্র করে যদি কোনো রাজনৈতিক দলও যদি কোনো মিছিল করে সেক্ষেত্রে প্রশাসনের অনুমোদন সাপেক্ষে করতে হবে। এবং পরিষ্কারভাবে বিচারপতি জানিয়ে দিয়েছেন যে এই সম্পূর্ণ সম্প্রীতি যাত্রা বা এই মিছিলের ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ এবং পুলিশকে সেই নিরাপত্তা ব্যবস্থা দেখতে হবে এবং মিছিল থেকে কোনো রকম উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না বলেও কিন্তু পরিষ্কারভাবে তার রায় জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির কাছে আবেদনকারীর তরফ থেকে আইনজীবীদের তরফ থেকে বারবার কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হলো। প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই আবেদনে আদালত এই মুহূর্তে সাড়া দিচ্ছে না, তাই শুভেন্দু অধিকারীর যে আবেদন প্রথমত সম্প্রীতি যাত্রা আপাতত পিছিয়ে দেওয়া হোক, কারণ সেই দিন রাম মন্দিরের সূচনা, রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি যে কেন্দ্রীয় বাহিনীর জন্য যে আবেদন সেই দুটি আবেদনই খারিজ করে দিলেন বিচারপতি টি.এস. শিবাগনামন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বিচারপতি এই রায় দিতে গিয়ে বলেছেন যে এই মিছিলের ক্ষেত্রে পরিষ্কারভাবে লক্ষ্য রাখতে হবে যে সাধারণ মানুষ যেন কোনো দুর্ভোগে না পড়েন। অর্থাৎ এই মিছিল নিয়ে কিন্তু এর আগেও বহুবার বিচারপতি অসন্তোষ প্রকাশ করেছেন। এক্ষেত্রেও তিনি বলেছেন যে মিছিল তো হয়েই থাকে, সুতরাং সেখানে সাধারণ মানুষ দুর্ভোগের সম্মুখীন হয়, তবে এই মিছিলের ক্ষেত্রে তার যে অধিকার আছে বলেও বিচারপতি তার মত ব্যক্ত করেছেন। তাই শুভেন্দু অধিকারীর দুটো আবেদনই কিন্তু সাড়া দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অঙ্কু, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এদিকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দেওয়ার পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। যারা সংহতি চায় না, সম্প্রীতি চায় না, ঐক্য চায় না, সেই বিভেদকামী বিজেপি আর এই তার বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা কোর্টে গেছিলেন আটকাতে। কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে, ঠাসিয়ে থাপ্পড়, যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না। মিছিল হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তারাই যথেষ্ট। অর্থাৎ বাংলার মাটি, বাংলার মা মাটি মানুষ তারা ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন হাঁটবেন। আর কোর্ট বিজেপিকে বলে দিল যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি, জনবিরোধী দাবি, সেগুলো বরদাস্ত করা হবে না। তৃণমূল কংগ্রেসের পাল্টা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি, তিনি কি বলছেন শোনাবো। হাইকোর্ট বলে দিল, তাকে সেন্সর করে দিল, কোনো ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, অ্যাপ্রোপ্রিয়েট পুলিশ প্রোটেকশন থাকবে, কোনো ঝামেলা যেন না হয়। আরেকটা কথা হাইকোর্ট পরিষ্কার বলেছে যে রাজ্য সরকারের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে অনুমতি নিয়ে প্রোগ্রামটা করতে হবে। 22 তারিখ এই প্রোগ্রামটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যাতে ওই দিনকে সাধারণ মানুষ, যারা হিন্দু আছে, যারা রামলালার প্রাণ প্রতিষ্ঠার ওই লাইভ টেলিকাস্টটা দেখতে না পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছু স্ক্রিন টাইম খেতে পারে। এটা মোটিভেটেড প্রোগ্রাম, রিলিজিয়াস সুশ্রুতি দেওয়া একটা প্রোগ্রাম। সম্প্রীতি পশ্চিমবঙ্গে নেই, তার প্রমাণ এটা। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চারটে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। জামিনে মুক্ত প্রসন্ন রায়ের বাড়ি এবং তার একাধিক কার্যালয়ে আজ ইডির অভিযানে চলেছে, এবং যে অভিযানে আমরা দেখছি সকাল থেকেই চলছে সেই অভিযান। এই প্রসন্ন রায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন এবং একসময় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি জামিন পান এবং তারপরে ফের তাকে বাড়িতে আজ সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এখনো পর্যন্ত ইডির আজকের যে তদন্ত অভিযান তার প্রেক্ষিতে কোন তথ্যের ভিত্তিতে নতুন করে এই অভিযান শুরু হয়েছে, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো অঙ্কুর, প্রসন্ন রায়, জানেন যে প্রসন্ন রায় তার ঘনিষ্ঠ এবং মিডিলম্যান বলা যেতে পারে, তার এমপ্লয়ি এই রোহিত ঝা থাকেন এই ফ্ল্যাটে, এই ফ্ল্যাটেরই একতলায়। যদিও জানিয়ে রাখি যে এই ফ্ল্যাটটি তিনিই তৈরি করেছেন, স্থানীয় সূত্রে এমনটাই খবর। এখানে তিনি বিহারের মধুবনীর বাসিন্দা। এখানে তিনি ছোট্টখাটো ট্রান্সপোর্টের ব্যবসা করত। পরবর্তীকালে জনৈক প্রদীপ সিং, যার বাড়িতে আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়েছে, তার বাড়িতেও গিয়েছে, প্রসন্ন রায়ের বাড়ির সঙ্গে সঙ্গে তার বাড়িতেও আজকে গিয়েছে, এবং এখানেও কিন্তু তার মাধ্যমে কিন্তু যোগাযোগ হয় প্রসন্ন রায়ের সঙ্গে। মূলত এই রোহিত ঝা যে কাজটি করত একদম গ্রাস উঠে, অর্থাৎ একদম নিচে থেকে যারা এই চাকরি প্রার্থী, যারা শিক্ষক নিয়োগের চাকরি যারা পায়নি, তাদেরকে চাকরি পাইয়ে দেবে বলে তাদের নামের লিস্ট তৈরি করতো। সেই নামের লিস্ট পাঠিয়ে দিত প্রসন্ন রায়ের কাছে, টাকা এবং নামের লিস্ট, এবং সেইটা পরবর্তীকালে বিভিন্ন মাধ্যম হয়ে শান্তিপ্রসাদ সিনহা পর্যন্ত পৌঁছে যেত, এমনটাই কিন্তু খবর। ইতিমধ্যেই এই সিবিআই যখন তদন্তে আসে, সেই তদন্ত করে প্রসন্ন রায়কে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সিবিআই, এবং সেখানে যে চার্জশিট পেশ করেছে, চার্জশিটে 7 নম্বর নাম ছিল এই রোহিত ঝারও, যেহেতু তারা মিডিলম্যান। এবং একটা জিনিস পরিষ্কার যে প্রসন্ন রায়ের প্রচুর পরিমাণে সম্পত্তি, প্রায় 80টির বেশি প্রপার্টি পাওয়া গিয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। এবং যেহেতু চার্জশিট পেশ করার পরে কোনোরকম তার ডেভেলপমেন্ট হয়নি, সেই গ্রাউন্ড দেখিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে গত নভেম্বর মাসে তিনি জামিন পেয়েছেন, এবং তারপরেই কিন্তু তিনি তার যে ব্যবসা, হোটেল ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা ছিল, সেই ব্যবসায় তিনি কিন্তু আবারও ফুল এফেপে উঠছিলেন। কিন্তু এখন প্রসঙ্গ যে ইডি যে কারণে আবার তারা তদন্ত করছে, যে তারা যখন এই তদন্ত করছে সেই সময় দেখা গেছে যে এই যে নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় যে টাকা পয়সা যে তোলা হয়েছিল সেগুলোর বিনিময়ে সেগুলো দিয়ে এই সমস্ত জায়গায় যে প্রপার্টিগুলো করা হয়েছে, সেই প্রপার্টি করেছে কিনা। ইতিমধ্যেই রোহিত ঝার সম্বন্ধে বেশ কিছু তথ্য কিন্তু ইডির হাতে এসছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসছে, এবং সেই তদন্ত তারা কিন্তু সেই মোতাবেক তারা কিন্তু এই তদন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছে। এবং এই প্রসঙ্গে বলি যে প্রসন্ন রায়ের যে তার যে বৃত্ত, সেই বৃত্ত ইতিমধ্যেই কিন্তু সিবিআই তদন্ত করে তার বিপুল পরিমাণের প্রপার্টি কেবল দেশে না, এই রাজ্যে না, রাজ্যের বাইরেও হদিশ পেয়েছে, এমনটাই সূত্র খবর। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই নিয়োগ দুর্নীতির টাকা, অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা, প্রথমে শিক্ষক নিয়োগ দুর্নীতি, পরবর্তীকালে গ্রুপ ডি নিয়োগ, এই দুটো মামলায় কিন্তু প্রসন্ন রায়ের নাম আছে। এবং তার সঙ্গে যে সমস্ত মিডিলম্যানরা ছিল, অর্থাৎ যে আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, যে এই টাকা বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজনের নামে, তার পরিচিতদের নামে, তার ঘনিষ্ঠদের নামে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক ইনিও এই রোহিত যার বাড়িতে এখন এখানে এসছে, নয়াবাদে যে বাড়িতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তিনিও কিন্তু প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ জনৈক প্রদীপ সিং এর মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয়েছিল, এবং তার মাধ্যমে এই টাকা পয়সাগুলো বিভিন্নভাবে হোয়াইট করা হয়েছে কিনা, তা সাদা করা হয়েছে না কিনা, কালো টাকা বিভিন্ন প্রপার্টি কিনে বা জমি, ইতিমধ্যে প্রসন্ন রায়ের বিরুদ্ধে যে অভিযোগ আসছে যে তার বেশ কিছু প্রপার্টি তিনি জামিনে ছাড়া পেয়ে সেগুলো বিক্রি করে দেওয়ার নামে বেনামে যে সম্পত্তিগুলো সেগুলো বিক্রি করার চেষ্টা করেছে, কিছু বিক্রি করেছে, এমনটাই অভিযোগ। তাই সেই টাকা যাতে তিনি না করতে পারেন, এই সবটা নিয়ে কিন্তু আবারও নতুন করে তদন্তে নেমেছেন, এবং প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ যারা আছে তাদের প্রত্যেককে কিন্তু স্ক্যানারের মধ্যে রেখেছেন, এমনটাই কিন্তু কেন্দ্র তদন্তকারী সংস্থার সূত্রে খবর। এবং এই মর্মেই কিন্তু যেহেতু ঘনিষ্ঠ ছিল এবং লোকাল একদম গ্রাসরুট থেকে নিচের তলা থেকে টাকা পয়সা নিয়ে এবং তাদের নামের লিস্ট পাঠাতেন এই রোহিত
ঝা, এবং সেই মোতাবেক কিন্তু তারা কিন্তু সেটা তদন্ত করে পায় এবং তার কাছ থেকে আরও বেশ কিছু ইনফরমেশন তারা পাবেন এবং এমনটাই আশা করে। এবং সেই পয়সা কোথায় কোথায় ব্যয় করা হয়েছে, কোথায় লাগানো হয়েছে বা অন্য কীভাবে সাদা করা হলো, এই সবটাই কিন্তু খুঁজে বার করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা কিন্তু এখনো ভিতরে আছে। সকাল 7টা 15 তারা এখানে এসছেন, প্রায় 5 জন অফিসার্স এসছেন, এখানে 6 জন সিআরপিএফ এর জওয়ান এসছে, 2 জন মহিলা কনস্টেবল এসে তারা ভিতরে রয়েছে এবং সামনেই রয়েছে এখানে থানা পঞ্চশাস থানা, তারার পুলিশরাও সকাল থেকে এখানে রয়েছেন, প্রায় গোটা 10-12 পুলিশ তারা এখানে রয়েছেন। কেন সন্দেশখালী যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তাদের সেইটা কিন্তু মাথায় রেখেই কিন্তু স্থানীয় পুলিশও কিন্তু এখানে নজর রেখেছে যাতে কেউ কোনো রকম ঝামেলা না হয়। আর যতদূর আমরা জানতে পেরেছি সকালবেলা যখন এসেছিল তখন কিন্তু রোহিত ঝা এখানেই ছিল এবং জিজ্ঞাসা চলছে, জেরা চলছে, তথ্য কিছু সংগ্রহ করা হচ্ছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তাদের কাছে যে তথ্য এসছে তা বিশ্লেষণ করছে। এবং যে অভিযোগ এর আগেও করছিল যে প্রসন্ন রায় যে বিপুল পরিমাণে সম্পত্তি এবং তার যে ফুলে পেঁপে ওঠা, তা কিভাবে ফুলে ওঠা, শান্তিপ্রসাদ সিনহা ইতিমধ্যে যার নাম মূল উপদেষ্টা কমিটির যিনি প্রধান ছিলেন তার কাছে যাওয়া, এই সবটা নিয়েই কিন্তু তদন্ত উঠে আসছে। এবং সেই তদন্তে কিন্তু প্রসন্ন রায়ের নাম যেমন আছে, পাশাপাশি নাম রয়েছে কিন্তু রোহিত ঝা, কারণ তিনি এফআইআর নেম তার নাম চার্জশিটে তার নাম ছিল এবং সেই চার্জশিটের নাম থাকাকালীন তাদের বিশেষ তথ্য সংগ্রহ করেছিল কেন্দ্রীয় তদন্তকারীর সঙ্গে, যা আজকে ইডি পুরো তদন্ত করে দেখছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। সকাল 7টা 15 থেকে এখনো পর্যন্ত ইডির এই তদন্ত অভিযান এখনো চলছে এবং প্রসন্ন রায়ের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করার জন্যই এই অভিযান। কালী পুজোর বিসর্জনে বাজি বিস্ফোরণ, বাজি ফাটাতে গিয়ে বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণে মৃত্যু হয় 1 জনের, আহত 1 জন। মুর্শিদাবাদের শক্তিপুরের সোমপাড়ার ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে বাজিতে বিস্ফোরণ হলো সেই বিষয়টি আমরা জানবো। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানতে পারা যাচ্ছে হঠাৎ করে বাজির থেকে কেন বিস্ফোরণ হলো? কল্যাণ, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো কল্যাণ, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ অঙ্কুর, শুনতে পাচ্ছি। ঠিক, কি থেকে বিস্ফোরণ কি বলছে এখনো পর্যন্ত? বিস্ফোরণ যেটা কারণ পুলিশ জানাচ্ছে যে হরিয়ানা থেকে কিছু বাজি এনেছিল সোমনাথ দাস এবং সে তার ঠাকুমার বাড়িতে, অর্থাৎ শক্তিপুরের সোমপাড়া যে ঠাকুমার বাড়ি রয়েছে সেখানে কালী পুজো ছিল গত পরশুদিন। তার আগেই সোমনাথ তার বাবা মার সঙ্গে সেই বাড়িতে আসে এবং গতকালকে বিসর্জন ছিল, অর্থাৎ কালী পুজোর বিসর্জন, এবং বিসর্জন উপলক্ষে সে বাজি হঠাৎ ফাটাচ্ছিল। সেই সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণে সোমনাথ সে অগ্নিদগ্ধ হয় এবং তার পাশে মা রান্না করছিল, তিনিও অগ্নিদগ্ধ হন। তাদের শরীর ঝলসে যায়, তাদেরকে তড়িঘড়ি করে প্রথমে শক্তিপুর হাসপাতাল এবং এরপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গতকাল রাত্রে মৃত্যু হয় সোমনাথের পরিবারের লোকজন যেটা জানাচ্ছে যে সে বাজি নিয়ে এসেছিল হরিয়ানা থেকে। কারণ তুমি জানো শব্দবাজি নিষিদ্ধ, স্বাভাবিকভাবে এ রাজ্যে শব্দবাজি একদম নিষিদ্ধ করাতে কালী পুজো বা দুর্গা পুজো যেগুলো গেছে সে সমস্ত সময় কিন্তু শব্দবাজি দেখা যায়নি বা পাওয়া যায়নি। যার ফলে মুর্শিদাবাদের এই সোমপাড়ার যে গ্রাম, সেই গ্রামে কিন্তু শব্দবাজি নিয়ে এসেছিল এবং সেই শব্দবাজি কিন্তু ফাটাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। পুলিশ শব্দবাজির নমুনা সংগ্রহ করছে। পুলিশও জানিয়েছে যে বাজি বিস্ফোরণ হঠাৎ করে ঘটার কারণেই এই ঘটনা ঘটেছে। সোমনাথের মা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এই সময় ভর্তি রয়েছেন, তিনি চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের লোকের বক্তব্য যে বাজি বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটেছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। বাজি ফাটাতে গিয়ে বিস্ফোরণ, 1 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 1 জন। মুর্শিদাবাদের ঘটনা, গোটা ঘটনা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাজি বিস্ফোরণেই কিন্তু এই বিস্ফোরণ এত বড় হলো কেন তা নিয়ে অবশ্যই চর্চা চলছে। মুর্শিদাবাদের শক্তিপুরের সোমপাড়ার ঘটনা, কালী পুজোর বিসর্জনে বাজি ফাটাতে গিয়ে বাজি বিস্ফোরণে মৃত্যু হলো 1 জনের, আহত 1 জন। ফের গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী।
মুর্শিদাবাদের রানীনগরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মনোজ কুমার মণ্ডল। তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ। মনোজের পেটে গুলি লাগে, অভিযোগের তীরে বিজেপি। ঘটনায় গ্রেপ্তার সঞ্জয় মণ্ডল নামে এক যুবক। ফের গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। লোকসভা ভোটের আগে ফের গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ রানীনগর থানার বর্ডার পাড়া 51 গ্রামের তৃণমূল কর্মী মনোজ কুমার মণ্ডল। তার পেটে গুলি করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ঠিক কি ঘটেছিল? বুধবার রাতে তাঁর বাড়িতে হঠাৎ দুষ্কৃতীদের হানা। বারবার দরজায় ধাক্কা দিলে মনোজের স্ত্রী দরজা খোলেন। দরজা খুলতেই মনোজের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। মনোজকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মনোজের পেটে গুলি লাগে। দিয়ে ঘুমিয়েছিল, দিয়ে রাত্রিবেলা 4-5 জন গিয়ে গেটে করে ধাক্কায় ওকে বেশ মারধর করার পরে তখন ওকে করে গিয়ে ঘরে ঢুকে গুলি করে আসে। মনোজ এলাকায় একটি মাছের আড়তে খাতা লেখার কাজ করতেন। বুধবার রাতে তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। এরপরেই চম্পট দেয় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনছে তৃণমূল। কয়েকজন 5-7 জন হঠাৎ করে বাড়িতে চড়া হয়, দিয়ে ওর স্ত্রী ওঠার পরে তখন ওই ছেলেটা মনোজও ওঠে, তখন হঠাৎ করেই ওর উপরে গুলি চালিয়ে দেয়। তবে ও তৃণমূল পার্টি করে আর এরা বিজেপি, যারা মেরেছে তারা বিজেপি করে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্তে পুলিশ। রানীনগর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কলকাতা বইমেলায়। 47তম কলকাতা বইমেলার উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Council Pavilion. We all know that 2023-24 marks the 75 years of presence of British Council in India. It is indeed a special moment for all of us. British Theme Pavilion. মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এবার তাঁর বক্তব্যের জন্য বিনীত অনুরোধ রইল। আমি কলকাতা বুক ফেয়ারের গিল্ডের সকলকে এবং এখানে যারা পার্টিসিপেট করছেন তাছাড়াও অসংখ্য বইপ্রেমিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই কদিনে আসবেন। ইতিমধ্যেই ইয়াং জেনারেশন they have started coming. I am so proud of them. My congratulations to Sudhanshuda, Tridipda, and all the ministers and department, all the MPs who are present here, all the dignitaries, all the artists, all the literature, cultural people who are present here. আপনাদের সকলকে আমি আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। We are really, I pay my humble regards to British High Commissioner Mr. Alex Ellis, British Council Chief Ellison Barrett, পূর্ব ভারতের ডিরেক্টর দেবাঞ্জন চক্রবর্তী, আমাদের সকলের প্রণম্য সাহিত্যিক শ্রীমতী বাণী বসু, ক্ষমা করবেন, বাণী বসু এবং
আমি মনে করি যে এই বুক ফেয়ারটা, our theme country this time is the UK. Great. We always like UK because most of the Indian people, along with all my young children, they are the students either maybe Cambridge or Oxford, or there are so many London School of Economics, and so many people are working there as a professors, as a teachers, even they are working also in different companies. And book fair already, because to give respect to our partner country UK this time, they have given one gate. It is the name of, just like replica of London Tower. It's very good. I feel our relation between us and UK, it is since long. I should not mention the history because so many historians are here. It don't look nice also. But as a student of history, you also know, since 1757, Polashi War, and after that, they ruled our country before the independence. That time they built up so many things also. Their construction, their artists, the architecture, it's very strong. Even it can survive, I do not know how many thousands of years. So my special congratulations for that. And I am grateful that you mentioned the name of Michael Madhusudan Datta, to Satyajit Ray, to Rabindranath Tagore, to all. We are proud of you, and always. And if you ask me, how do I know London? I know each of the road. Whenever I have visited London for BGBS purpose, my business purpose, I never use a car. Only walking. And I love to walk, so I know each of the road of London. And also I visited other parts also in your UK. And this time also I've got the invitation, sometimes from Cambridge, sometimes from Oxford. I said, let me do it after June. So I'll be going there again. I always think that London is not only your town, it is our town also. Because so many people are working there also. And English is a language now. Though Bengali is an international language, but your language, we can connect the people throughout the world. So this is an excellent communication and bridge between UK and us. আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের, বিশেষ করে I want to congratulate the delegates and representatives from the different countries of the world. 20 different countries are participating this book fair, especially USA, France, Bangladesh, Germany, Italy, Spain, Russia, Thailand, Peru, Argentina, Colombia,
মেক্সিকো, কিউবা, ডমিনিক রিপাবলিক অ্যান্ড আদার্স। অর্থাৎ আমি যেটা বারবার করে বলি, আমাদের বইমেলা এসে মিলেছে বিশ্ব মেলায়। কলকাতা বইমেলা একদিন একটা ছোট্ট জায়গায় হতো, এই নিয়ে অনেক নানা রকম বিতর্ক তৈরি হতো। আমি আগেও অনেক বইমেলায় গেছি। 95 সাল থেকে আমার বই বেরোয়। আমার জীবনের প্রথম বইটা 1995 সালে উপলব্ধি আমি দেশকে দিয়ে বের করেছিলাম। আমি চিনি এদের। তখন দেখতাম একটা ছোট্ট জায়গায় গায়ের ওপর গা লেগে আছে। কিন্তু আজকে বইমেলা এসে দেখুন কত স্পেস, এক একটা বুক স্টল তৈরি হয়েছে। আই এম রিয়েলি অ্যাস্টনিশড টু সি দ্য স্পেস, হাউ ইউ ডিস্ট্রিবিউটেড। দ্যাট ইজ এক্সেলেন্ট, দ্যাট ইজ রিমার্কেবল। এবং এই বইমেলাটা আমরা বুক ফেয়ারকেই দিয়ে দিয়েছি। দিট ইজ এ পার্মানেন্ট বই মেলা প্রাঙ্গণ। এবং আমাদের যারা ডিপার্টমেন্ট আছে, যাদের নাম আপনি বললেন, কারণ বলতে গেলে আমাকে অনেক নাম বলতে হয় বলে আমি আর টাইম নষ্ট করছি না, দর্শকরা বিরক্ত হবেন। অল দ্য ডিপার্টমেন্টস, বিফোর বুক ফেয়ার we organize the meeting with the Boimela committee, and whatever they want help from us, we extend all cooperation. আমরা সর্বরকম সহযোগিতা তাদের করি। তার কারণ আমাদের সহযোগিতা ছাড়া তারা এই কাজটা কখনোই করতে পারে না। আমি এখনো বলি, আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি জানি না, 136। আর আজ কি কটা হবে? বা 143 হবে। আর 7টা আগামী বছর করে দেবো, তাহলে 150 হয়ে যাবে। সেটা নয়, রাস্তায় যেতে যেতে লিখতে ভালো লাগে, কখনো কখনো টাইম পাই না, এটা ফ্যাক্ট। সবচেয়ে ভালো হতো যারা আমার সাথে ট্রাভেল করে আমি যদি বলতাম আর তারা যদি লিখে নিত, কারণ নিজে হাতে লেখার টাইমটা কম পাই। যাই হোক, আমি সেটা বলবো না। বইমেলা নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম, আজ নয় অনেক দিন আগে। তাতে আমি লিখেছিলাম, ব্যস্ততম বিকালের দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল বইমেলা বইপ্রেমীদের পবিত্র ছোঁয়ায়। ধুলা মন্দিরের দুর্লভ সন্ধ্যায় কত মানুষের কাঙ্ক্ষিত আনাগোনায় কিছু মুহূর্ত দেখা হলো বইপ্রেমী তোমার ও আমার। আমি শেষ করার আগে বলবো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সবাইকে সম্মান জানিয়ে, কেউ কেউ নিজেদের প্রচার বহুত করে, খুব করেন, কিন্তু আমরা এটা করতে চাই না। আমরা ছোটবেলা থেকে পড়েছি, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়।